প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ভূগোলের সম্পূর্ণ সাজেশন দেব, সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, যারা এইগুলো করে যাবে ডেফিনেটলি তুমি কিন্তু প্রচুর কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে। 90 to 95% প্লাস কোশ্চেন কিন্তু তুমি এখান থেকে কমন পাবে। ঠিক আছে, তাছাড়া স্কুল থেকে যে প্রশ্নগুলো বলবে সেগুলো অতি অবশ্যই করে যাবে। তো দেখো, ভিডিওতে যাওয়ার আগে একটু বলি, আমি তোমাদের জন্য অল সাবজেক্টের সাজেশন পিডিএফ বানিয়েছি। তাছাড়াও হিস্ট্রির MCQ SAQ 248 সবটা রেডি করেছি পিডিএফ সহকারে। ঠিক আছে, তোমরা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো তোমরা যারা এই পিডিএফটা নিতে চাও, এটা পেইড পিডিএফ। ঠিক আছে, অতি অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। কী করে তোমরা পিডিএফটা পাবে সেটা আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। তো আগে একটু দেখে নাও যে তোমাদের সিলেবাসটাতে কী কী থাকবে। তোমাদের দেখো, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই চারটি অধ্যায় থাকবে তোমাদের সেকেন্ড টার্মের। ঠিক আছে, এছাড়া তোমাদের নিজস্ব স্কুল থেকে যদি কোনো সিলেবাসের পরিবর্তন করায় তাহলে তোমরা আমাকে বলবে, আমি চেষ্টা করবো তার উপর ভিডিও বানিয়ে দেওয়ার। তো তোমাদের দেখো, এই চারটে অধ্যায় থেকে টোটাল MCQ থাকবে কটা? MCQ থাকবে 7খানা, SAQ থাকবে 8টা। ঠিক আছে, 2 মার্কসের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, 4 2 8। আর তোমাদের 3 নম্বরের 4টে প্রশ্ন উত্তর দিতে হবে, 3 4 12। আর 5 নম্বরের যে কোনো তোমাদের একটা উত্তর কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের টোটাল 40 নম্বরের প্রশ্নের উত্তর হবে। সময় থাকবে কত? 1 ঘন্টা 15 মিনিট। আর পূর্ণমান হচ্ছে তোমাদের 40। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম সবাইকে। তো চলো এবার ভিডিওটি আমরা শুরু করি। কী কী প্রশ্ন আছে জাস্ট একবার দেখে নাও। আমরা প্রথমে আসবো তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের প্রতিটি এখানে প্রশ্নের মান 2 বা 3। এখানে যে প্রশ্নগুলো বলবো 2 বা 3 নম্বরের জন্য প্রিপেয়ার করবো, আর আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে সংজ্ঞা লেখো, অক্ষাংশ, সমাক্ষরেখা, ক্ষুদ্রবৃত্ত কি, দ্রাঘিমা, নিরক্ষীয় তল, সেক্সট্যান্ট, ভৌগোলিক জালক, ক্রোনোমিটার, রৈখিক দূরত্ব। ঠিক আছে, তারপরটা হচ্ছে টিকা লেখো, প্রমাণ সময়, মূল মধ্যরেখা, স্থানীয় সময়, কৌণিক দূরত্ব। তারপরে পার্থক্য লেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে, গ্রিনিচ সময় ও ভারতীয় প্রমাণ সময়। 3এরটা হচ্ছে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা। 4এরটা হচ্ছে অক্ষরেখা ও অক্ষাংশ। 5এরটা হচ্ছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। এরপরে 4 নম্বর প্রশ্নে দেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? 5এরটা হচ্ছে নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় পরিবর্তন হয় এবং মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন ঘটে, সংক্ষেপে ব্যাখ্যা করো। 6এরটা দেখো, ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে কী বোঝো? তারপরে প্রতিপাত স্থান বলতে কী বোঝো? প্রতিপাত স্থানের বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন দেখো, গ্রিনিচ সময় কাকে বলে? গ্রিনিচ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কী? এর পরবর্তীতে আমরা চলে যাব যে আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা কী। তারপর 10এরটা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা, দ্রাঘিমা রেখার মূল মধ্যরেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব ও ব্যবহার লেখো। ঠিক আছে, আর 12 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলে কেন? এর পরবর্তী আমরা এই অধ্যায়ের এই 5 নম্বর প্রশ্নে চলে যাব। এখানেও কয়েকটা প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। দেখো, এক হচ্ছে চিত্রসহ অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপ বলয়গুলি চিহ্নিত করে আলোচনা করো। 2এরটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কি, এর প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর হচ্ছে পৃথিবীর উভয় গোলার্ধে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। 4 নম্বর ভূপৃষ্ঠের কোনো স্থানে অবস্থান নির্ণয় কীভাবে হয় এবং এর প্রয়োজনীয়তা আলোচনা করো। 5 নম্বর সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকের সকাল 6টায় অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচ দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল কলকাতায় কোন সময় সেটি দেখা গিয়েছিল? তারপর দেখো, এই যে অঙ্কগুলো আছে একটু তোমরা দেখে নাও। ঠিক আছে, আমি আর পড়ছি না। তারপরে আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। সংজ্ঞা লেখো, ডেকান ট্রাপ, ইউস্ট্যাটিক আলোড়ন, হোস্ট সমপ্রায় ভূমি, ইনসেলভার্স, পেডিমেন্ট, বাজাদা, অভিসারী, অভিসারী পাতসীমানা, প্রতিসারী পাত, বিদার, অগ্নুৎপাত, মডোনা কি, পাত স্থানোস্পিয়ার বা ক্ষুব্ধমণ্ডল কি, সমস্থিতিক আলোড়ন কি। পরবর্তী কোশ্চেন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? 3 নম্বর টিকা লেখো, গ্রস্ত উপত্যকা, বদ্বীপ সমভূমি, পলিগঠিত সমভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, মহীখাত বা জিওসিনক্লাইন, জ্বালামুখ ও ক্যালডেরা, উপকূলীয় সমভূমি। এর পরবর্তী হচ্ছে পার্থক্য লেখো, মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন, পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি। 3এরটা হচ্ছে প্লাবন সমভূমি ও বদ্বীপ সমভূমি। 4এরটা হচ্ছে পেডিমেন্ট ও বাজাদা। 5এরটা হচ্ছে বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমি।
পাঁচেরটা হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন। 1 নম্বর মহীভাবক ও গিরিজনী আলোড়ন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য সহ আলোচনা করো। 2এরটা হচ্ছে ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখো। 3এরটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কী বোঝো, এর সৃষ্টির কারণ কি। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে 4 নম্বরের যে কোশ্চেন সেটা দেখো। বৈশিষ্ট্য লেখো স্তূপ পর্বত, মালভূমি, ক্ষয়জাত পর্বত, আগ্নেয় পর্বত, ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকায় সর্বদা পাশাপাশি অবস্থান করে, ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে 7এরটা ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? 3এরটা প্রত্যেকটি শিল্ড অঞ্চলেই মালভূমি কিন্তু প্রতিটি মালভূমি শিল্ড অঞ্চল নয়, ব্যাখ্যা করো। 9এরটা দেখো সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বত হোস্ট নয় কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এবার এই অধ্যায় থেকে আমরা প্রতিটি প্রশ্নের মান 5 দেখে নেব। তো পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি ও মহাদেশীয় মালভূমির উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2টা হচ্ছে মানব জীবনে সমভূমির প্রভাব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে সৃষ্টির কারণ, সমভূমি, মালভূমি, অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। 4এরটা দেখো ভঙ্গিল পর্বতের উৎপত্তিকাল উল্লেখ করে প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বতের ধারণা ও বৈশিষ্ট্য উল্লেখ করো। 5এরটা হচ্ছে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। 6এরটা হচ্ছে মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। এরপরে আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ে। এই পঞ্চম অধ্যায়ের প্রতিটি প্রশ্নের মান 2 বা 3 দেখো। সংজ্ঞা লেখো। সোলাম, টেরারোসা, কাস্ট ভূমিরূপ, নগ্নি ভবন, আবহবিকার, ক্ষয়ী ভবন, ধাপ চাষ, টর, সমোন্নতি রেখা, ফালি চাষ। এগুলো কী বা কাকে বলে বা বলতে কী বোঝায়, তো সেইগুলো তোমরা করবে। 2এরটা হচ্ছে বৈশিষ্ট্য লেখো। প্রস্তাবচায় বিচ্ছিন্নকরণ বা খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ। তারপরে টিকা লেখো। আবহবিকার, ঝুম চাষ, পুঞ্জিত ক্ষয়, জৈবিক আবহবিকার, অক্সিডেশন, স্বল্পমোচন, অঙ্গাযোজন, যান্ত্রিক আবহবিকার। 4 নম্বর পার্থক্য লেখো স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের। তারপরে 2এরটা যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার। 3 নম্বর আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। 4 নম্বর মৃত্তিকার ক্ষয় ও মৃত্তিকার অবনমনের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর আবহবিকার ও নগ্নিভবনের পার্থক্য। 6 নম্বর আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য। এর পরবর্তীতে আমরা 5 নম্বর প্রশ্নে যাব। যান্ত্রিক আবহবিকার কোন কোন ধরনের জলবায়ুতে বেশি ঘটে, কারণ সহ উল্লেখ করো। শিলায় স্বল্পমোচন কীভাবে ঘটে, ব্যাখ্যা করো। এর পরবর্তীতে আমরা চলে যাব যে শিলায় মরচে পড়ে কেন। 8 নম্বর উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহবিকার গ্রস্ত হয়, চিত্রসহ ব্যাখ্যা করো। 9এরটা হচ্ছে মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো। 10এরটা হচ্ছে আবহবিকার কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের প্রতিটি প্রশ্নের মান 5-এ যাব। মৃত্তিকা ক্ষয় কী, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 3এরটা উষ্ণমরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লাভের কারণ উল্লেখ করো। 4 নম্বর রাসায়নিক আবহবিকার কাকে বলে, প্রধান 4 প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। 5 নম্বর যান্ত্রিক আবহবিকার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 6 নম্বর আবহবিকারের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর আবহবিকারের সঙ্গে জলবায়ুর সম্পর্ক লেখো। 8 নম্বর মৃত্তিকার উৎপত্তিতে আবহবিকারের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, যেখানে আমার শুধুমাত্র থাকবে কি অবস্থান ও প্রশাসনিক বিভাগ। প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। রাজ্য পুনর্গঠন কমিশন বলতে কী বোঝো। তারপর হচ্ছে 2 শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কেন। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চুক্তি কী। 4 নম্বর পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির নাম লেখো। 5 নম্বর পশ্চিমবঙ্গের কয়েকটা আদিবাসী গোষ্ঠীর নাম লেখো। 6 নম্বর পশ্চিমবঙ্গ রাজ্যটি কীভাবে গঠিত হয়। 7 নম্বর পশ্চিমবঙ্গের চতুর্সীমা লেখো। 8 নম্বর পশ্চিমবঙ্গের আয়তন ও জনসংখ্যা কত। 9 নম্বর পশ্চিমবঙ্গের উত্তর, দক্ষিণে ও পূর্ব পশ্চিমে বিস্তার সম্পর্কে যা জানো লেখো। 10 নম্বর টিকা লেখো। গোর্খাল্যান্ড 3 বিঘা করিডর, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্যগুলির নাম লেখো। 12 নম্বর পশ্চিমবঙ্গের জেলাগুলোর নাম লেখো। এরপরে এই অধ্যায় থেকে অনেক স্কুলে 5 নম্বর দেবে না, অনেক স্কুলে 5 নম্বর দেবে। তো যাদের স্কুলে দেবে তারা একটু এই প্রশ্নগুলো দেখে যাবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গকে একটি উন্নত রাজ্য হিসেবে বিবেচনা করার প্রধান কারণগুলি কী কী। 2 নম্বর ভারতের অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 4 নম্বর প্রতিবেশী রাজ্য ও রাষ্ট্রগুলির সঙ্গে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক সাংস্কৃতিক সম্পর্ক আলোচনা করো। এর পরবর্তী যে কোশ্চেনগুলো আছে, প্রাকৃতিক পরিবেশ।
এখান থেকে পশ্চিমবঙ্গে তোমরা পড়বে প্রতিটি প্রশ্নের মান 2 বা 3। সংজ্ঞা লেখো বাদা ও অবাদা, মৌসুমী বিস্ফোরণ, লু, সামাজিক বনসৃজন, ত্রাসের নদী, 3 বিঘা করিডর, বরেন্দ্রভূমি, তাল, ভাবর, আন্তর্জাতিক নদী। 2 নম্বর হচ্ছে টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা, ম্যানগ্রোভ উদ্ভিদ অভয়ারণ্য, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, কালবৈশাখী, ফারাক্কা ব্যারেজ, সুন্দরবন অঞ্চল। 3 নম্বর পার্থক্য লেখো ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য লেখো, ল্যাটেরাইট ও পর্জল মৃত্তিকার পার্থক্য লেখো, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নদীগুলির মধ্যে পার্থক্য। 4 নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ও উপকূলীয় অঞ্চলের জলবায়ুর পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ কেন। 5 নম্বর সুন্দরবনে ম্যানগ্রোভ বনাঞ্চল বা অরণ্য সৃষ্টির কারণ আলোচনা করো। কংসাবতীকে মেদিনীপুরের দুঃখ বলা হয় কেন। পশ্চিমবঙ্গে জনজীবনে মৌসুমী বায়ুর গুরুত্ব ব্যাখ্যা করো। 8 নম্বর সুন্দরবন অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী ও জলবায়ুর বর্ণনা দাও। 9 নম্বর ডুয়ার্স অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদীর পরিচয় দাও। 10 নম্বর সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে দেখো প্রতিটি প্রশ্নের মান 5। এখান থেকে তোমরা যেগুলো করবে, পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো, পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও, পশ্চিমবঙ্গে জলের বহুমুখী ব্যবহার আলোচনা করে জলসম্পদের প্রভাব বর্ণনা করো। 5 নম্বরের প্রশ্ন পড়বে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 6 নম্বর পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 7 নম্বর পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিটের সম্পূর্ণ ভূগোলের সাজেশন, ঠিক আছে। আর তোমরা যারা ইতিহাসের উত্তর নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।